জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোট গ্রহণ শেষ, এখন গণনার অপেক্ষা। নির্বাচনে ভোট দিয়ে শীর্ষ ৩ প্রার্থীর আশা প্রত্যাশা। এদিকে সিইসির সঙ্গে ১১ দলীয় জোটের সাক্ষাৎ, জাল ভোট, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ। জানাবো হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত, ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান। সবশেষ জানাবো আমকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে, রুমিন ফারহানা। নির্বাচনে ভোট দিয়ে শীর্ষ ৩ প্রার্থীর আশা প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এই নির্বাচনের ৩ গুরুত্বপূর্ণ প্রার্থী তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গতরাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোরভাবে সেসব ঘটনা দমন করেছে। তবে তিনি যোগ করেন, মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষটা না দেখে এখনই কিছু বলবো না। আমি দৃঢ়ভাবে আশাবাদী। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় ভোট দিয়ে বলেন, গত ১৬ বছরে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না, এখন গণতন্ত্রে ফেরার সুযোগ এসেছে। বিভিন্ন এলাকায় তার দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আমরা প্রতিকূলতাকে গুরুত্ব দিচ্ছি না, ভোট কেন্দ্র পাহারা দেব। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও বলেন, জনগণের রায় মেনে নেব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মিরপুরে ভোট দিয়ে বলেন, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জেলেই ছিলাম। ৩টা ভোট হারানোর পর আজ আল্লাহ ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। তিনি আশা করেন এই ভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার গঠিত হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচনের জন্য দোয়া করে তিনি বলেন, এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে আমাদের পাশে চাই। ভোটগ্রহণ শেষ, এখন গণনার অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা, সঙ্গে শুরু হবে ফল জানার অপেক্ষা। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের ১.৫ বছর পর অনুষ্ঠিত হল এই নির্বাচন। এতে বেশ আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। এর আগে সারাদিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়। সিইসির সঙ্গে ১১ দলীয় জোটের সাক্ষাৎ, জাল ভোট, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলার সারা দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট, কেন্দ্র দখল ও অনিয়ম কারচুপির অভিযোগের কথা জানান। তিনি বলেন, সারা দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্রে বিভিন্ন সমস্যা হয়েছে, সেগুলো তুলে ধরেছি। এই সমস্ত দিকগুলো আশা করি ইসি পদক্ষেপ নেবে। মোয়াজ্জেম হোসেন বলেন, সারা দেশে ৪৩,০০০ কেন্দ্র, এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে ৩২,০০০-এর মধ্যে এত পরিমাণ ভোটকাস্ট হয়েছে। কমিশন আমাদেরকে বলছে ১০,০০০-এর হিসাবটা এখনও আসেনি, আমরা এটা যুক্ত করে দেব। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্রে ফেরার এটি একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। এই জোটে রয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ কর্মীদের দ্বারা গঠিত। দুর্নীতি, দ্রব্যমূল্য
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন এসব বিষয়ে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। বিশ্বের অষ্টম জনবহুল এই দেশে এসব ইস্যু এখন সবচেয়ে বেশি আলোচনায়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ন্যাশনাল চার্টার 2025 নামে একটি প্রস্তাবিত সনদ নিয়েও গণভোট হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি এই সনদ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করবে। আল জাজিরার পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে সকাল 7:30টার দিকে ভোটগ্রহণ শুরুর খবর প্রকাশ করা হয়েছে। বিবিসির লাইভে আরও বলা হয়েছে, এটি শুধু 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে এই প্রথমবার বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনী মাঠে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের প্রধান ইসলামপন্থী দল প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ভোটাররা কেবল নতুন সরকারি নির্বাচন করবেন না, তারা একটি সাংবিধানিক গণভোটেও অংশ নেবেন, যেখানে জুলাই সনদ নামে ব্যাপক সংস্কার প্যাকেজ বাস্তবায়িত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ভোটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের জেনজি ভোটারদের প্রত্যাশা, চাকরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বুধবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাকরি, সুশাসন এবং ভয়ভীতি ছাড়া কথা বলার স্বাধীনতা, এই তিনটি বিষয়ই বাংলাদেশের জেনজি প্রজন্মের ভোটারদের অগ্রাধিকার তালিকার শীর্ষে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, এই ভোটকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির 2009 সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, 17.5 কোটি মানুষের দেশটিতে কয়েক মাসের অস্থিরতায় তৈরি পোশাকসহ বড় শিল্প খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি স্পষ্ট ও গ্রাহ্য নির্বাচনী ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারের অংশগ্রহণের প্রত্যাশা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে, 2024 সালের গণ অভ্যুত্থানের 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারা ব্যাপক ভোটারের অংশগ্রহণ আশা করছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ মাধ্যমদের বলেন, বর্তমানে 20 ও 30-এর কোঠায় থাকা অনেক তরুণ শেখ হাসিনার কঠোর শাসনের সময় কার্যত নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাংলাদেশের তরুণ ভোটারদের নানা দাবি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনের শুরুতে বলা হয়, তরুণ ভোটারদের অনেকেই 2024 সালে সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের আশা, আসন্ন নির্বাচন দেশের জন্য নতুন দিক নির্দেশনা বলে আনবে। বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। এতে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের অন্য যে কোনো নির্বাচনের মতো নয়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট করে একটি ইসলামপন্থী দল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো ইসলামপন্থী শক্তিগুলো তাদের সবচেয়ে শক্তিশালী নির্বাচনী উপস্থিতি দেখাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার নতুন রূপ তৈরি করছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন, 50% বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, অধিকাংশ কেন্দ্রেই সিসিটিভি স্থাপন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাধারণ নির্বাচনের জন্য অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিকারীরা জানান, এসব কেন্দ্রের 90% সিসিটিভি নজরদারি থাকবে। ঢাকায় মোতায়েন থাকা অনেক পুলিশকর্মী বডি ক্যামেরা ব্যবহার করবেন। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বললেন শফিকুর রহমান। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সেই সঙ্গে নয়াদিল্লি সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে জামায়াত আমির বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যাগুরু বলে কোনো কিছু নেই। এনডিটিভিকে তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 16 মাস অতিক্রান্ত হওয়ার পর ভোট হচ্ছে বাংলাদেশে। এ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন ঘিরে পুরো বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারের ভোটে জামায়াতের জয়ের ব্যাপারে আশাবাদী অনেকেই।
থেকেই। তবে এ দলটির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এনডিটিভিকে জামায়াতের আমির বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি। প্রত্যেকেই প্রথম শ্রেণীর নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যাগুরু ধারণাকে প্রশ্রয় দিই না। ভারতে সফরের ব্যাপারে তিনি বলেন, ভারতে সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমার কর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 9:15টায় ভোট দেন তিনি। রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে হাঁস হাঁস বলে স্লোগান দিতে থাকে তার সমর্থকেরা। শাহবাজপুরের নিজ বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটারেরা, বিশেষ করে নারী ভোটারেরা, নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানান তাকে। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, পুলিশ, সেনাবাহিনী, ডিসি সহ সবাইকে 8টি কেন্দ্রের তালিকা পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। 2 জন কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে খেজুর গাছে সিল মারার পরিকল্পনা ছিল, সেজন্য তারা পাহারায় ছিল, কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে। তিনি আরও নোয়াগাঁও ইউনিয়নে তার 2 জন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। আশুকগঞ্জে 8টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। পরে তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।